বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর একটি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন ধারার রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করা দলটি শুরুতে তরুণদের মধ্যে বিশাল আশা তৈরি করেছিল, কিন্তু সময় যত গড়িয়েছে ততই সামনে এসেছে বাস্তব রাজনীতির কঠিন সমীকরণ। আর এখন সবচেয়ে বড় বিতর্ক জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট। ঘটনা শুরুটা অনেকটা নাটকীয়। অভ্যুত্থানের পর যখন দেশের রাজনীতিতে নতুন নেতৃত্বের চাহিদা তৈরি হয়, তখন এনসিপি নিজেদের এমন একটি দল হিসেবে তুলে ধরেছিল যারা পোস্ট আইডিওলজিক্যাল রাজনীতি করবে, অর্থাৎ বাম ডান, শাহবাগ শাপলা, ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় রাজনীতি, এই পুরনো বিভাজনের বাইরে গিয়ে নতুন এক মধ্যপন্থা তৈরি করবে। এই বার্তাই তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা এনে দেয় দলটিকে। অনেকে মনে করেছিলেন পুরনো রাজনৈতিক সংঘাত থেকে বেরিয়ে হয়তো সত্যিই কিছু নতুন হতে যাচ্ছে, কিন্তু নির্বাচনের আগে হঠাৎ করেই জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত সব হিসেব বদলে দেয়। দলের ভেতর থেকেই আপত্তি শুরু হয়। অনেক নেতা মনে করেন এনসিপি যদি শুরুতেই জামায়াতের সঙ্গে চলে যায়, তাহলে তারা আর স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে পারবে না, কারণ জামায়াত বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই একটি বিতর্কিত নাম। বিশেষ করে তরুণ প্রজন্মের একাংশ এখনও দলটিকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও পুরনো রাজনৈতিক অবস্থানের আলোকে দেখে। এই আপত্তি এতটাই তীব্র ছিল যে অন্তত ১৭ জন কেন্দ্রীয় নেতা দল ছেড়ে চলে যান। কেউ সরাসরি পদত্যাগ করেন, আবার কেউ রাজনীতি থেকে এক ধরনের নীরব দূরত্ব তৈরি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় ব্যাপক সমালোচনা। অনেকে এনসিপিকে প্রক্সি উইং বলেও কটাক্ষ করতে থাকেন। কিন্তু এত সমালোচনার পরও কেন জামায়াতের সঙ্গে রয়ে গেল এনসিপি? এখানেই আসছে বাস্তব রাজনীতির হিসেব। এনসিপির নেতারা বলছেন দলটির সাংগঠনিক শক্তি এখনও সেই পর্যায়ে পৌঁছয়নি যেখানে তারা একা বড় রাজনৈতিক আন্দোলন চালাতে পারবে। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং বিএনপির উপর চাপ তৈরি করতে তাদের একটি বড় জোট প্রয়োজন। আর বর্তমানে মাঠে সক্রিয় শক্তিশালী জোট বলতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যই সবচেয়ে কার্যকর। অর্থাৎ আদর্শের চেয়ে এখন কৌশল বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এনসিপির অনেক নেতার মতে রাজনীতিতে টিকে থাকতে হলে আপাতত জোটের রাজনীতি ছাড়া উপায় নেই, কারণ বাংলাদেশের রাজনীতিতে সংগঠনই সবচেয়ে বড় শক্তি। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা থাকলেই হয় না। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা, পৌরসভা, জেলা সব জায়গায় কর্মী, কমিটি এবং ভোট ব্যাংক তৈরি করতে হয়, আর সেটা ১ বছরে তৈরি করা প্রায় অসম্ভব। এই বাস্তবতা থেকেই স্থানীয় সরকার নির্বাচনকে এখন বড় সুযোগ হিসেবে দেখছে এনসিপি। দলটির পরিকল্পনা হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনে যত বেশি সম্ভব প্রার্থী দাঁড় করানো, কারণ স্থানীয় নির্বাচন মানেই তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্ত হওয়া। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এনসিপি এখন শুধু ছাত্র রাজনীতি বা শহুরে তরুণদের দল হয়ে থাকতে চায় না। তারা চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দলে টানার চেষ্টা করছে। চট্টগ্রামে সম্প্রতি ৭ শতাধিক মানুষের যোগদান সেই কৌশলেরই অংশ। সেখানে ড. মুহাম্মদ ইউনুসের পরিবারের এক সদস্যের উপস্থিতিও বিশেষভাবে আলোচনায় আসে। এনসিপি আসলে নিজেদের এমন একটি মধ্যপন্থী জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরতে চাইছে, যেখানে একই দলে ইসলামপন্থী, প্রগতিশীল, জাতীয়তাবাদী এবং নির্দর মানুষ একসঙ্গে থাকতে পারবেন। কিন্তু বাস্তব সমস্যা হল বাংলাদেশের রাজনীতি এখনও এতটা পোস্ট আইডিওলজিক্যাল হয়নি। এখানে মানুষ এখনও দলকে পরিচয় দিয়ে বিচার করে। কে শাহবাগী, কে শাপলা, কে বাম, কে ইসলামপন্থী, এসব ট্যাগ এখনও খুব শক্তিশালী। আর এই কারণেই এনসিপির ভেতরে এবং বাইরে বিরোধ তৈরি হচ্ছে। সম্প্রতি তাসনিম জারার ফেসবুক পোস্ট সেই সংকটকে আরও স্পষ্ট করে দিয়েছে। তিনি অভিযোগ করেছেন ভিন্ন মত প্রকাশ করলেই এখন মানুষকে নাস্তিক, বিদেশি এজেন্ট বা শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে। তার মতে যে ফ্যাসিবাদী সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, সেই একই সংস্কৃতি আবার নতুন মোড়কে ফিরে আসছে। এই বক্তব্য আসলে শুধু ব্যক্তিগত অভিযোগ নয়, বরং এনসিপির ভেতরের বড় আদর্শিক সংকটের প্রতিফলন। একদিকে দলটি মধ্যপন্থার কথা বলছে, অন্যদিকে জামায়াতের সঙ্গে জোটের কারণে তাদের অনেক সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠছে। উদাহরণ হিসেবে সংসদে জামুকা আইনের বিষয়ে এনসিপির অবস্থানকে অনেকেই গুরুত্বপূর্ণ মনে করছেন। জামায়াত যেখানে আপত্তি তুলেছিল, সেখানে এনসিপি বলেছে তাদের কোনো আপত্তি নেই।
অর্থাৎ দলটি দেখাতে চাইছে তারা পুরোপুরি জামায়াতের মতাদর্শ অনুসরণ করছে না। কিন্তু রাজনৈতিক বাস্তবতা হল জনগণ প্রায়ই জোটের মধ্য দিয়েই দলকে বিচার করে। ফলে প্রশ্ন উঠছে, এনসিপি কি সত্যিই নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ধরে রাখতে পারবে? বিশ্লেষকদের মতে এই প্রশ্নের উত্তর অনেকটাই নির্ভর করবে আগামী 2 বছরের ওপর। যদি দলটি স্থানীয় নির্বাচনে ভালো ফল করে এবং তৃণমূল পর্যায়ে শক্ত সংগঠন গড়ে তুলতে পারে, তাহলে তারা ধীরে ধীরে জামায়াতের ওপর নির্ভরতা কমাতে পারবে। কিন্তু সেটা না হলে এনসিপি হয়তো দীর্ঘদিন জোট রাজনীতির ছায়াতেই আটকে থাকবে। আরেকটি বড় বিষয় হচ্ছে বিএনপির সঙ্গে সম্পর্ক। এনসিপি এখন বিএনপিকে ক্ষমতাসীন দল হিসেবে চাপ দিতে চাইছে। তাদের অভিযোগ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বিএনপি সরে যাচ্ছে, ফলে এনসিপি নিজেদের সংস্কারপন্থী শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেন, বিএনপির বিপরীতে অবস্থান নিতে গিয়েই এনসিপি জামায়াতের দিকে আরও বেশি ঝুঁকে পড়ছে। আর এই ঝুঁকে পড়া ভবিষ্যতে তাদের জন্য সুবিধা যেমন তৈরি করতে পারে, তেমনি বড় ঝুঁকিও তৈরি করতে পারে। কারণ বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা যেমন একটি ভোট ব্যাংক এনে দিতে পারে, তেমনি অন্য একটি বড় অংশকে দূরেও সরিয়ে দিতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এনসিপি কি সত্যিই নতুন রাজনীতি করতে পারবে, নাকি শেষ পর্যন্ত বাংলাদেশের পুরনো জোট নির্ভর রাজনীতির আরেকটি সংস্করণ হয়েই থাকবে? এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়। তবে একটি বিষয় নিশ্চিত, এনসিপি এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বেশি আলোচিত পরীক্ষাগুলোর একটি। কারণ দলটি শুধু ক্ষমতার লড়াই করছে না, তারা একই সাথে চেষ্টা করছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে। কিন্তু সেই পথ মোটেও সহজ নয়। সামনে স্থানীয় নির্বাচন, জোটের চাপ, আদর্শিক সংকট, অনলাইন ট্রল রাজনীতি এবং অঙ্গসাংগঠনিক দুর্বলতা সব মিলিয়ে এনসিপির এখন সবচেয়ে কঠিন সময়। এখন দেখার বিষয়, তারা কি সত্যিই নতুন ইতিহাস লিখতে পারবে, নাকি বাংলাদেশের রাজনীতির পুরনো বাস্তবতাই শেষ পর্যন্ত তাদের বদলে দেবে।